গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর ইউনূস গড়ে তোলেন অর্ধশত প্রতিষ্ঠান। শ্রমিক ও কর্মজীবীদের স্বার্থ না দেখে ব্যবহার করেন নিজের খেয়াল খুশি মতো। সব প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের দাবি। ভোটে খরচের টাকা তুলতে দুর্নীতির ঘোষণা দিয়ে বিপাকে নাটোরের এমপি আজাদ। দেশ জুড়ে সমালোচনা। সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন মত বিশ্লেষকদের। এবং পানির জন্য হাহাকার। ৩ মাস ধরে নারায়ণগঞ্জ সিটির 2 ওয়ার্ডে বন্ধ সরবরাহ। জনপ্রতিনিধিদের জানালেও ঠিক হয়নি পাম্প। এলাকাবাসীর বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়, সঙ্গে আছি আমি মনির হোসেন। সাধারণ ঋণ গ্রহীতাদের টাকা ও গ্রামীণ ব্যাংকের পরোক্ষ সহায়তায় গড়ে ওঠে অর্ধশত প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণের ধোঁয়া তুলে এসব প্রতিষ্ঠান তৈরি করলেও কখনো রক্ষিত হয়নি তাদের স্বার্থ। বরং গ্রামীণ ব্যাংকের শত শত কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে এসব প্রতিষ্ঠানে স্থানান্তর করার অভিযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা বলছেন, জনগণের টাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে পারিবারিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন অধ্যাপক ইউনূস। গ্রামীণ ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় 1976 সালে পথ চলা শুরু গ্রামীণ ব্যাংকের। পরবর্তীতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983-র আওতায় প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। শুরুতে সরকার ও গ্রামীণ ব্যাংক সদস্যদের মূলধনের পরিমাণ 60 এবং 40% হলেও 3 বছর পর সদস্যদের মূলধনের অনুপাত দাঁড়ায় 75%, আর সরকারের অনুপাত হয় 25%। সরকার ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থায়নে শুরু হওয়া গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচিতি পায় বিশ্বব্যাপী। 2006 সালে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও নরওয়ে সরকারের চুক্তি হয়। সেই চুক্তির বলে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ ও অনুদান পায় গ্রামীণ ব্যাংক। সেই টাকা দিয়েই 1990 সালে প্রতিষ্ঠিত হয় সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড বা SAF। সিদ্ধান্ত হয় এই ফান্ডের টাকা গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে ব্যয় করার। গ্রামীণ ব্যাংক এবং SAF ফান্ডের টাকা দিয়েই যাত্রা শুরু হয় গ্রামীণ কল্যাণের। উদ্দেশ্য ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণ। গ্রামীণ টেলিকমের যাত্রাটাও ঠিক একই রকম। গ্রামীণ ব্যাংকের 41তম বোর্ড সভায় গ্রামীণ টেলিকম নামে পৃথক একটি কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টি পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়। সভায় সিদ্ধান্ত হয় গ্রামীণ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ঋণ নেয়ার, এমনকি অন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার ক্ষেত্রেও জামিনদার করা হয় গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকের পরোক্ষ আর্থিক সহায়তায় ভূমিষ্ঠ হয় আরেকটি প্রতিষ্ঠান, গ্রামীণ টেলিকম। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের স্বার্থ ক্ষুণ্ণ করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ড গড়ে তোলেন। গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ম বহির্ভূতভাবে এসব প্রতিষ্ঠানে স্থানান্তর করেন তিনি। এভাবে গড়ে ওঠে আরও প্রায় 50টি সহযোগী প্রতিষ্ঠান। দুদক আইনজীবী বলছেন, জনগণের টাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে পারিবারিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন অধ্যাপক ইউনূস। বিধিবিধান লঙ্ঘন হয়েছে কিনা, সাসপিশিয়াস ট্রানজাকশন হয়েছে কিনা, টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে গিয়েছে কিনা, টাকা আবার অদৃশ্য খাতে চলে গিয়েছে কিনা, উপহার সামগ্রী পেয়েছে গ্রামীণ ব্যাংক, সেটাকে আপনি ব্যক্তিগত খাতে ইউজ করেছেন কিনা, বা যে অ্যাকাউন্ট থেকে নিয়েছেন সে অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আবার ধার দিয়েছেন কিনা, এই বিষয়গুলোর ডকুমেন্টারি এভিডেন্সেস। তার আইনজীবী বলছেন, তিনি কখনো নিজের জন্য নয়, ভেবেছেন সাধারণ মানুষের কল্যাণের কথা। 53টা অর্গানাইজেশন তিনি করেছেন, উনি সবগুলির অবৈতনিক চেয়ারম্যান। কেন? তাদেরকে পথ প্রদর্শন করার জন্য। কোনো বেতন নেন না, বোর্ড মিটিংয়ের কোনো রিমুনারেশনও তিনি নেন না। শুধুমাত্র সামাজিক ব্যবসাকে উন্নয়ন করার জন্য এই জিনিসগুলি করা হয়েছে। সম্প্রতি এক ব্রিফিংয়ে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান জানান, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড সহ 7 প্রতিষ্ঠান গড়তে গিয়ে গ্রামীণ ব্যাংক থেকে শত শত কোটি টাকা সরিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই 7টি প্রতিষ্ঠান ইউনূসের নয়, এর মালিক গ্রামীণ ব্যাংক। জবরদখল নয়, দখলমুক্ত করা হয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোটে খরচ হওয়া অর্থ দুর্নীতির মাধ্যমে তুলে নেয়ার ঘোষণা দিয়ে বিতর্কে নাটোরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। আইনজীবীরা মনে করছেন, ভোটে কোটি টাকা ব্যয়ের তথ্য তুলে ভেঙেছেন নির্বাচনী বিধিও।
প্রশ্নের মুখে শপথ অনুযায়ী কাজ করার বিশ্বাসযোগ্যতাও। আমার 5টা বছরের বেতন ভাতার টাকা ছাড়া 1,26,00,000 টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামী তো আমার থাকবে না, তবে 1,26,00,000 টাকা আমার খরচ হয়েছে, এটাও চলুন, এইটাও চলুন, যেভাবে হোক একটু অন্যায় করবো, আর করবো না। গত মঙ্গলবার লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাটোর 1 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের দেয়া এই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে তা গণমাধ্যমেও প্রচার হয়। ভোটের খরচ ওঠাতে অনিয়মের ঘোষণা দেওয়ার এমন বক্তব্য এখন দেশ জুড়ে ব্যাপক সমালোচনা। যদিও অনুষ্ঠানে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে দাবি করেছেন আবুল কালাম আজাদ। এখানে কোনো মামলা মুকদ্দমার ব্যাপার আছে, দুদকে ধরার ব্যাপার আছে, আমি কোনো অন্যায় করেছি? আরো অনেক ভালো কথা ছিল। এটা ভাইরাল সাংবাদিক, দেশের জন্য উন্নয়নের জন্য যে কথা বললাম, মুক্তিযোদ্ধাদের ভালো কথা বললাম, কথার মধ্যে একটা প্রাসঙ্গিক কথার মধ্যে কথা উঠেছে। আইন প্রণেতা হয়েও সবার সামনে দুর্নীতির এমন কথা বলার পর আলোচনায় সংসদ সদস্যের নির্বাচনী ব্যয়, শপথ ও নৈতিক অবস্থান। বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারে একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা ব্যয় করার অনুমতি দেয় ইসি। তবে নাটোরের এই সংসদ সদস্য নিজেই দাবি করলেন তার ব্যয় ছাড়িয়েছে কোটি টাকার উপরে। শপথ অনুযায়ী সংসদ সদস্যরা ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারেন না সরকারি বরাদ্দ, কিন্তু এমপি আবুল কালাম আজাদের ঘোষণা অনুযায়ী তিনি সরকারি বরাদ্দ থেকেই তার ভোটের ব্যয় তুলতে চান। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে সরকারের বরাদ্দ তার কাছে কতটা নিরাপদ সে প্রশ্ন তুলছেন অনেকে। ওনার কনফেশন অনুসারে উনি তার শপথ ভঙ্গ করেছেন। উনি ওনার কনফেশনের মাধ্যমে উনি যে মিথ্যা তথ্য দিয়েছেন তা প্রুভ করেছেন। তার কারণে আশা করি নির্বাচন কমিশন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শপথ ভঙ্গের কারণে তার পার্লামেন্টশিপ বাতিল হবার মতোই অবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কোটি টাকা ব্যয় নিয়ে সংসদ সদস্যের এমন বক্তব্য শুনছেন ভোটের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা নাটোরের জেলা প্রশাসক। শপথের পর সব এখতিয়ার নির্বাচন কমিশনের হওয়ায় তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি। আইনের বাইরে কেউ কিছু করতে পারে না, আমি ডাইরেক্টলি বললাম, কিছু তো করার কোনো বিধান আমার কাছে জানা নাই। নির্বাচনী বিধি না মানার কারণে তার বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা নেবে কিনা সে বিষয়ে এখনো ইসি কিংবা জেলা নির্বাচন কার্যালয়ের কোনো বক্তব্য পায়নি সময় সংবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম বকুলকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ। ওমর ফারুক, সময় সংবাদ। ভারতের সমর্থনে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করলে দেশটির অর্থনীতির কি অবস্থা হবে এমন প্রশ্নও তোলেন তারা। প্রতিবেশী দেশ ভারতের পণ্য বয়কট করতে বিএনপি নেতাদের আহ্বান আর বক্তব্যকে ঘিরে যখন উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, তখন নতুন করে বাংলাদেশিদের ভারত ভ্রমণের বিষয়ে প্রশ্ন তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ভারতের সবচেয়ে বড় পণ্যরক্ষী আওয়ামী লীগ প্রতিদিন গড়ে 10,000 ভিসা জমা করে, 800 টাকা করে হলে 80 কোটি টাকা, মাসে 224 কোটি টাকা। বাংলাদেশের মানুষ যদি কয় যে কালকে থেকে ভারতে যাবো না, ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার হিসাব করছে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন প্রতিবেশী দেশের সমর্থন পেয়ে ক্ষমতাসীনরা গণতন্ত্রকে দুর্বল করছে। এই দেশকে ধ্বংস করেছে বর্তমান শাসক দল আওয়ামী লীগ। তারা ব্যক্তিগত লাভের জন্য, জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এদিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে আলাদা ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে। জনগণের নির্বাচিত কোনো সরকার নেই, এটা বলে দেই যেই সরকার আছে তারা কাদের পক্ষে দায়িত্ব পালন করছে, কি বাংলাদেশের জনগণের পক্ষে দায়িত্ব পালন করছে না আর কারো ব্রিফ ক্যারি করছে তারা। বাংলাদেশে বিএনপির রাজনীতিকে কেউ ঠেকাতে পারবে না। ষড়যন্ত্র আর দমনপীড়ন চালিয়ে আন্দোলন ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে তারা কোনো বিদেশি শক্তির দাসত্ব করে না, বরং বিএনপি বিদেশিদের দিকে তাকিয়ে থাকে। দলটির 80% নেতাকর্মী নির্যাতিত, নিপীড়িত। নেতারা এমন দাবি করায় তার তালিকা চাইলেন ওবায়দুল কাদের।
বিভিন্ন কারণে নির্বাচন পরবর্তী টানা কয়েক মাস রাজনৈতিক কর্মসূচি থেকে কিছুটা দূরে থাকলেও রমজানে ফের সরগরম বিএনপি। বিশেষ করে ইফতার কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে দলটির শীর্ষ নেতারা। অন্যদিকে ইফতার পার্টি নয়, বরং দলীয় প্রধানের নির্দেশে অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ইফতার পার্টির নামে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে চরিত্র হরণ করছে। বিএনপির হৃদয় এবং চেতনায় এখনো পাকিস্তান মন্তব্য করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করেনি, করবেও না। আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। বিএনপির ৮০% নেতাকর্মী নির্যাতিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে বিএনপি নিজ নেতাকর্মীদের নিয়েও মিথ্যাচার করছে। এ সময় তিনি নির্যাতিত দাবি করা নেতাকর্মীদের তালিকা জনসম্মুখে প্রকাশে বিএনপির প্রতি আহ্বান জানান। নেতারা একে একে এখন জেলের বাইরে আছে, তাহলে ৮০% যে নেতাকর্মী, এদের তালিকাটা দয়া করে প্রকাশ্যে দিতে হবে। মিথ্যা অনেক করেছে। এদিন রাজধানীতে আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, জিয়াউর রহমান প্রকৃতপক্ষে একজন খলনায়ক ছিলেন। তিনি পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জিয়াউর রহমান যে প্রকৃতপক্ষে একজন খলনায়ক ছিল, মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছিল, সেটি যখন আজকে পরিষ্কার হয়ে গেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। নেতিবাচক ও হিংসার রাজনীতি ছেড়ে দেশ ও মানুষের কল্যাণে বিএনপিকে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ওয়াসার পাম্প বিকল হওয়ায় নারায়ণগঞ্জ বন্দরে ৩ মাস ধরে 2টি ওয়ার্ডে বন্ধ পানি সরবরাহ। মানবেতর জীবনযাপন করছেন 50,000-এর বেশি মানুষ। পানির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও পাম্প মেরামতে কোনো উদ্যোগ নেয়নি। প্রায় 3 মাস ধরে বিকল হয়ে পড়ে আছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিটি কর্পোরেশনের 21 ও 22 নম্বর ওয়ার্ডের ওয়াসার পাম্প। 2টি ওয়ার্ডে প্রায় 30টি এলাকায় চলছে পানির জন্য হাহাকার। দিনে রাতে একবেলাও মিলছে না ওয়াসার পানি। এতে রান্না বান্না, অজু, গোসল সহ গৃহস্থালির সব কাজেই চরম ভোগান্তিতে বাসিন্দারা। তাদের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রকে বারবার অনুরোধ জানানোর পরেও পাম্প মেরামত বা পানি সরবরাহের বিকল্প কোনো ব্যবস্থা হয়নি। আমার মা বোনেরা 4তলা 5তলা থেকে নিচে নেমে রাস্তা থেকে পানি নিয়ে কিভাবে আর 4তলা 5তলায় উঠে? কেউ উজু করতে পারতেছে না, সুন্দর করে গোসল। প্রত্যেকটা শিশুরা হাসপাতালে ভর্তি আছে। এদিকে পানির দাবিতে শুক্রবার দুপুরে বন্দর বাজার এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন 2 ওয়ার্ডের ভুক্তভোগী 5 শতাধিক বাসিন্দা। দ্রুত পানির সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যদি পানির পাম্প অতি শীঘ্রই আমাদের কাছে দেয়া না হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও কাউন্সিলরের বাড়ির পানির পাম্প কেটে দেওয়া হবে। নতুন পাম্পের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাপনা যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি ওয়াসার দায়িত্ব কেন নিয়েছেন? পাম্পটি গত 8 মাস ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় নিরুপায় বলে জানান পাম্প অপারেটর। কূপ থেকে পাথর, বালি এবং অনেক ময়লা পানি ঘোলা আসে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এই পাম্পের বিষয়ে পদক্ষেপ নেয়, তাহলে বিষয়টা এলাকাবাসীর পক্ষে ভালো হবে। নগরীর 21 ও 22 নম্বর ওয়ার্ডে পানি সরবরাহের জন্য মাত্র একটি ওয়াসার পাম্প রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চাকরির নিয়োগ পরীক্ষায় প্রযুক্তির মাধ্যমে নকলের বিরুদ্ধে কাজ করবে প্রযুক্তি। নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাকরি প্রার্থীরাও। ধাতবের অস্তিত্ব টের পেলেই বেজে উঠবে সতর্ক সংকেত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কানের মধ্যে থাকা ন্যানো আকৃতির ধাতব শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র।
নিয়োগ পরীক্ষায় সাধারণত কানের মধ্যে ব্লুটুথ ট্রান্সমিটার ব্যবহার করে অসাধু চক্র উত্তর বলে দেয় পরীক্ষার্থীদের। এই বিষয়টি মাথায় রেখে বুয়েটের প্রজেক্ট সুরক্ষা। ইউজার ফ্রেন্ডলি বা আরও কতটুকু আধুনিকরণ করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটা করে থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপে শুক্রবার ঢাকা সহ দেশের 5 জেলায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। অনিয়ম থেকে বেরিয়ে আসতে এমন উদ্যোগকে সাধুবাদ জানান পরীক্ষার্থীরা। এটা একটা ভালো পদ্ধতি, কারণ এখন তো অনেক সময় অনেক দুর্নীতি হয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সহায়তায় এটা কার্যকরী হবে বলে আমি মনে করি। নকলের যে প্রবণতা সেটা থেকে দূরে থাকা যাবে। তারাও হয়তো চায় যে এই অসাধু চক্রকে তারাও ধরিয়ে দিতে চায় যারা আসলে এর সাথে জড়িত না। এদিকে প্রজেক্ট সুরক্ষা বাস্তবায়ন করা হলে ডিজিটাল পদ্ধতিতে নকল অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ট্রেনের 8 এপ্রিলের টিকিট পেতে অনলাইনে 1 ঘন্টায় 2 কোটি 20 লাখ হিট পড়েছে। এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও এখনও জমে ওঠেনি। 20 রমজানের পর যাত্রী চাহিদা বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ঈদ মানেই নারীর টানে ঘরে ফেরা, পরিবার পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটাতে রাজধানীবাসী ছুটে যান আপন ঠিকানায়। এবার রেলের সব অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। শুক্রবার সকাল 8টায় শুরু হয় 8 এপ্রিলের আগাম টিকিট বিক্রি। এদিন অনলাইনে টিকিট কেনার চেষ্টায় ইতিহাস গড়েন টিকিট প্রত্যাশীরা। রেলের সার্ভারে প্রথম ঘন্টায় হিট পড়ে 2 কোটি 20 লাখ বার। অনলাইনে টিকিট যারা পাননি তাদেরও রয়েছে যাওয়ার সুযোগ। যাত্রার দিন মিলবে 25% আসনবিহীন টিকিট। সে সঙ্গে চলবে 25 জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। টিকিটগুলো আমরা 2 ধাপে দিচ্ছি। পশ্চিমাঞ্চলের টিকিটগুলো সকাল 8 কোটিকায় আর পূর্বাঞ্চলের টিকিটগুলো 14 কোটিকা, দুপুর 2 কোটিকা দেওয়া হয়। প্রথম ঘন্টায় আপনার প্রায় 2 কোটি 20 লাখ হিট পড়েছে। আর আমার সকাল 11টা পর্যন্ত আমাদের টিকিট বিক্রি ছিল 11,000-এর উপরে। উল্টো চিত্র রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে। ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও এখনও জমে ওঠেনি। 20 রোজার পর যাত্রী চাহিদা বাড়বে বলে আশা পরিবহন সংশ্লিষ্টদের। কক্সবাজার, চিটাং, নোয়াখালী যাত্রী খুবই কম, আর সবচেয়ে বেশি হচ্ছে যাত্রী এখনো নামে নেই আমাদের এখানে, নামবে, কিন্তু আমাদের গাড়িগুলো এখন খালি যাচ্ছে বেশি। 2500 থেকে বাড়তে যাত্রীর চাপটা বাড়বে। এদিকে যাত্রীদের ঝামেলা মুক্ত ও আরামদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে দাবি বাস ও রেল কর্তৃপক্ষের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ কিংবা ট্রেনে কেউ বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রয়োজনে 999-এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়ার অনুরোধ জানান তিনি। শুক্রবার দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী শেষে তিনি কথা বলেন। জানান, ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। দেশবাসী যাতে নিজের আত্মীয়স্বজনের কাছে গিয়ে দেশের বাড়িতে যেতে পারেন, নিরাপদে যেতে পারেন, স্বাচ্ছন্দ্য যেতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব ইনশাল্লাহ। যে কেউ যাত্রীদের হয়রানি করার জন্য কোনো অপতৎপরতা চালালে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে আইনের আওতায় হবে এবং যথাযথভাবে তাদেরকে সাজার সম্মুখীন হতে হবে। ঢাকার জন্য যে আমরা যে নিরাপত্তা যেটা ব্যবস্থা নেওয়া, এটা আমরা সবসময় নিয়ে থাকি এবং এবারও আমরা নিব ইনশাল্লাহ। ঈদকে কেন্দ্র করে নানান রঙে ঢঙে সাজছে শপিং মলগুলো। কেনাকাটায় শেষ দিকে হওয়ায় ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদেরও। ঈদ কেনাকাটায় পোশাকের দোকানের চাপ শেষ দিকে এসে ছড়িয়ে পড়ছে প্রয়োজনীয় অন্যান্য অনুষঙ্গের দোকানগুলোতে। দেশি ব্র্যান্ডের ভিন্ন ধর্মীয় অলংকার, আবার অন্যান্য দোকানে চোখ ধাঁধানো স্টোনের কারুকাজ করা অলংকার, হাই হিল, স্লিপার, ক্রেতাদের আগ্রহের তালিকায় এসব পণ্যই। শুক্র এবং শনি একটা লম্বা সময় আছে এই 2 দিনের মধ্যে কেনাকাটা করার জন্য, এই সকাল সকাল বেরিয়ে চলে আসছি। আমি এখানে জুতা কিনতে এসেছি,
জামা কিনতে এসেছি। বাচ্চাদের জন্য কিনছি, নিজেদের জন্য কিনছি, এখন ম্যাচিং করে জুতা কিনছি। ছেলেদের টি শার্ট, শার্ট থেকে শুরু করে মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, ওয়ান পিস, থ্রি পিস, ক্রেতার কাছে এসব পোশাকের আবেদন থাকে চাঁদ রাত পর্যন্ত। অনেকেই দেখালো যে সময় পায় না, দেখালো যে ওই চাঁদ রাতে দেখালো যে কিনবে। থ্রি পিস নিল, পাঞ্জাবি নিল বাবার ভাইয়ার জন্য। এদিকে ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাসে মাঝ রমজানেই যেন ঈদ লেগে গেছে বিক্রেতাদের মনে। পোশাকের চাহিদা তো এমনি চাঁদ রাত পর্যন্তই থাকে, তো এখন পর্যন্ত আমরা মোটামুটি একটা অবস্থায় আছি। 18 রোজা বা 17 রোজা থেকে যে সেলটা ধরি, সেলটা আমরা এখন ধরতে পারতেছি। এখন কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিক্রেতারা জানিয়েছেন যতক্ষণ ক্রেতাদের ভিড় থাকবে ততক্ষণই খোলা রাখতে চান বিপণী বিতানগুলো। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ইউরোপের 100টি উন্নত শহরের তালিকা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রেজোন্যান্স, যার মধ্যে শীর্ষ 10 শহরের বেশিরভাগেই বাংলাদেশি প্রবাসীরা আছেন শক্তিশালী অবস্থানে। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। শিল্প, সাহিত্য, দর্শন এবং উন্নয়নে সমৃদ্ধ হাজার বছরের অনেক পুরনো শহর রয়েছে ইউরোপে। সম্প্রতি রেজোন্যান্স গবেষণা প্রতিষ্ঠান অঞ্চলটির শীর্ষ 100 শহরের তালিকা প্রকাশ করেছে। যে তালিকার সেরা 10-এ উঠে এসেছে লন্ডন, প্যারিস, বার্লিন, রোম, মাদ্রিদ, প্রাগ, বার্সেলোনা, আমস্টারডাম, ইস্তাম্বুল ও মিলান। টপ 10-এ উঠে আসা অধিকাংশ বিখ্যাত শহরেই রয়েছে ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানে বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী অবস্থান। এতে খুশি ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এখানে অনেক সুন্দর সুন্দর শহরগুলো আছে, ওই শহরে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছেন। এখানে আমাদের যে রেমিটেন্স অর্থ আমাদের দেশের একটা সম্পদ যাচ্ছে, আমাদের দেশের একটা সহযোগিতা হচ্ছে। ইউরোপের সর্বোচ্চ সুন্দর সমৃদ্ধ শহরগুলোতে ও বড় শহরগুলোতে আমরা বাংলাদেশিরা বসবাস করছি। এতে করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের দিক দিয়ে সর্বোচ্চ এগিয়ে আছে। ইউরোপের গবেষণা প্রতিষ্ঠান রেজোন্যান্স 2024 সালে শহরগুলোর শ্রেষ্ঠত্ব নির্ধারণে 3টি মাপকাঠি আমলে নিয়েছে। সেগুলো হলো বসবাসযোগ্যতা, ভালোবাসা ও সমৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানুষের নির্মাণ শৈলীর সমন্বয়, হাঁটা চলাফেরা এবং বিমানবন্দর থেকে আবাসিক এলাকার দূরত্ব, উচ্চশিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে বসবাসযোগ্যতার ভিত্তিটি। আর ভালোবাসার স্তম্ভটি নির্ধারিত হয়েছে একটি শহরের প্রাণোচ্ছলতা, ব্যবসায়ীদের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, সংস্কৃতি এবং শহরটির সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সংখ্যার ভিত্তিতে। সমৃদ্ধির স্তম্ভটি নির্ধারণ করা হয়েছে মানব পুঁজির শক্তির পরিমাপ, স্নাতক ডিগ্রিধারীদের সংখ্যা এবং অর্থনৈতিক অবস্থার বিচার করে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনে আরও অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। সময় সংবাদ, ইতালি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এবছরের আইরিশ রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড। এবার এক বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট পেল ওয়ার্ল্ড বেস্ট কুইজিন অ্যাওয়ার্ড। এখন পর্যন্ত যতগুলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে, এটি তার মধ্যে অন্যতম। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে কারুশিল্পের ইতিহাস বেশ দীর্ঘ। এখন এই শিল্পে অনেকে বাংলাদেশি সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বেশ কিছু রেস্টুরেন্টে পেয়েছে স্বীকৃতি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি সাফল্য গাথা। ওয়াটারফোর্ড কাউন্টির মূল শহরে ক্যাফে গোয়া নামে রেস্টুরেন্ট পেয়েছে সম্মানজনক ওয়ার্ল্ড বেস্ট কুইজিন অ্যাওয়ার্ড বা সেরা রন্ধন শিল্পের পুরস্কার। 2007 সালে প্রতিষ্ঠানটি চালু করেন বাংলাদেশি ব্যবসায়ী শামীম কবির। খাবারের মান এবং স্বাদে আলাদা সুনাম রয়েছে রেস্টুরেন্টের। এর আগেও পেয়েছে বেশ কিছু স্বীকৃতি। গেল বুধবার ক্লিয়ারনি কাউন্টির গ্রেট সাউদার্ন হোটেলে জমকালো আয়োজনে দেয়া হয় এ পুরস্কার। 28 ক্যাটাগরি নিয়ে সাজানো হয় এই আয়োজন। কয়েকশো রেস্টুরেন্টের মাঝে মাত্র 31টি রেস্টুরেন্ট ছিল মূল লড়াইয়ে, যেখানে আয়ারল্যান্ডের কাস্টমার ভোটে ক্যাফে গোয়া নির্বাচিত হয়। এ খবরে খুশির বন্যা বয়ে যায় মালিক, কর্মচারী, ক্রেতা এবং বাংলাদেশি কমিউনিটিতে। Anyone to come and try it. Cooking is excellent every time, and I just can't get enough of it. I'm here every week, if not sometimes twice a week. আমরা দীর্ঘদিন থেকে এখানে কাজ করতেছি ক্যাফে গোয়ার মধ্যে। এখানে সব কিছু খুব ভালো,
আমরা সবাই মানে ফ্রেন্ডলি মানে কাজ করতেছি। এখানে খাবারের কোয়ালিটি অনেক ভালো। খাবারের মান ও টিম ওয়ার্কই এ প্রাপ্তির পেছনে রয়েছে বলে জানান কর্ণধার শামীম কবির। আমাদের সম্মিলিত সবার একটি প্রচেষ্টা ছিল। আমরা এখানে কিচেন থেকে শুরু করে সামনের যারা স্টাফ, আমরা সবাই এখানে টিম ওয়ার্ক অ্যাজ এ টিম হিসাবে কাজ করি। তো যে কারণে আজকে আমাদের এত বড় সাফল্য। অনুষ্ঠানে আইরিশ রেস্টুরেন্ট অ্যাওয়ার্ডে প্রতিষ্ঠাতা কিলার্নির মেয়র থেকে শুরু করে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইসলামী জীবন ব্যবস্থায় লোক দেখানো ইবাদত কখনো আল্লাহ তাআলা কবুল করেন না। মুসল্লিদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আব্দুর রহমান আস-সুদাইস। মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষার্থে সেলফি তোলা এবং সাধারণ মুসল্লিদের ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে এমন কাজ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। বিগত বেশ কয়েক বছর ধরে পবিত্র মক্কা ও মদিনায় যাওয়া মুসল্লিদের মাঝে ইবাদতের মুহূর্ত স্মরণীয় করে রাখার প্রবণতা বাড়তে দেখা গেছে। এ লক্ষ্যে অনেকেই মোবাইল ফোনে সেলফি তুলে কিংবা ভিডিও ধারণ করে রাখছেন। তবে ইবাদত পালনের সময়ে এমন প্রবণতা প্রকৃত আমল থেকে দূরে রাখছে বলে মনে করেন আলেম ও ইসলামী চিন্তাবিদরা। এবার এ বিষয়ে আলোচনা করেছেন গ্র্যান্ড মসজিদের ইমাম আব্দুর রহমান আল-সুদাইস। বলেন, বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইবাদত পালনের মুহূর্তটি প্রদর্শনের মাধ্যমে লাইক, শেয়ার, কমেন্টের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন অনেকে। সময় ও ইসলামের পবিত্র স্থানগুলোর মূল্য দিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান এই ইসলামিক স্কলার। এ লক্ষ্যে কাবা শরীফ ও মসজিদে নববীতে আরও বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্ম বিষয়ক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। ইমাম আব্দুর রহমান আল-সুদাইস জানান, সারা বিশ্বে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বাড়ছে। মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য অর্জনে মানুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে দিন প্রচারের শিক্ষা গ্রহণের উপর জোর দেন তিনি। সৌদি আরবে 11 মার্চ পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে প্রথম 2 সপ্তাহে ওমরা পালন ও মদিনার মসজিদে নববীতে যান 1 কোটির বেশি মুসল্লি। মানুষের ভিড় বেশি থাকায় এবারের রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরা করার সুযোগ দেওয়া হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সিরিজ বাঁচানোর মিশনে চট্টগ্রামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও কোনো চাপ নয়, নির্ফার থেকেই সাগরিকা জয় করতে চায় টাইগাররা, জানিয়েছেন কোচ নিক পোথাস। সাকিবের যুক্ত হওয়া স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সঙ্গে লিটন শান্তদের নিয়ে দল চিন্তিত নয় বলেও জানান পোথাস। জয়ের ধারা ধরে রাখতে চায় লঙ্কানরা, জানিয়েছেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে শনিবার সকাল 10টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাগরিকায় বাংলাদেশ দলটা চনমনে, বোঝার উপায় নেই সিলেটে তারাই আত্মসমর্পণ করে এসেছে। ম্যাচের আগে অলিখিত নিয়ম, উইকেটের চরিত্র সম্পর্কে ধারণা নেয়া, করলেনও তেমনটা। শান্তর সঙ্গে কোচ নিক পোথাস। হাথুরু সিংহে না থাকায় দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কি মনে করেই আবার সাকিবকে নিয়ে উইকেটের রহস্য উন্মোচন করতে আসেন শান্ত। So from the next match what we want is to win. I think that's what everyone goes into a game, and from the state of the wicket, you know, we get what we're given. We don't look back, we look forward. সাকিবের সংযুক্তি শক্তি বাড়িয়েছে দলে, টিম ম্যানেজমেন্টও স্বস্তিতে। তবে ম্যাচের আগের দিন বোলিং ব্যাটিং নয়, কাজ করেছেন ফিটনেস আর ফিল্ডিং নিয়ে। শুধু গোটা বাংলাদেশই নয়, সাকিব আল হাসানের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্টও। কারণ সতীর্থরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন কোচিং স্টাফরা সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন। কারণ লঙ্কা বধ করতে হলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে টাইগার অলরাউন্ডারকে। Any team that has Shakib in it is very, very fortunate. We welcome him back. It's always great to have him in the change room. সিরিজ জিততে ড্র করলেই যথেষ্ট লঙ্কানদের। তবে দ্বীপ দেশটি ইতিবাচক ক্রিকেটটাই খেলতে চায়। Everyone can't get runs, you know, in the same day. So I think if the top order fires in this match, I think I don't have to bat in the match. তবে পেছনে তাকানোর সুযোগ কই বাংলাদেশের? সব সমীকরণ, ইতিহাস আর প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চট্টগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর ইউনূস গড়ে তোলেন অর্ধশত প্রতিষ্ঠান। শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ না দেখে ব্যবহার করেন নিজের খেয়াল খুশি মতো। সব প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের দাবি। 1,26 লক্ষ টাকা খরচ হয়েছে, এইটা আমি চলুন যেভাবে একটু অন্যায় করব। এবং ভোটে খরচের টাকা তুলতে দুর্নীতির ঘোষণা দিয়ে বিপাকে নাটোরের এমপি আজাদ। দেশ জুড়ে সমালোচনা, সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন, মত বিশ্লেষকদের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।